পুলিশ ফাইল। রাখি, রাখি, কি রে? সে কখন থেকে ডাকছি শুনতে পাস না? আরে সন্ধ্যে হতে চলে এখনো খেলে যাচ্ছিস? যা হাত মুখ ধুয়ে পড়তে বস। আর একটু খেলি না মা। না, আর খেলতে হবে না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বসো। কি রে, কথা কানে যাচ্ছে না? মা লাগছে। লাগুক, সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনার নাম গন্ধ নেই। আমার পড়তে ভালো লাগে না। তা লাগবে কেন? বাপের রক্ত যে গায়ে বইছে, বাপও যেরকম পড়াশোনা জানে না, আর যে কেউ এসে ঠকিয়ে দিয়ে যায় বা বুঝতেও পারে না, মেয়েও তো ওই পথে পা বাড়িয়েছে। লাফান দড়ি তোলো এবং পড়তে বসে যাও। আমি আসছি। কোথায় যাচ্ছ? পুকুর পাড়ে, কমলি যেন ঘাস আনতি। এখন এখন তো এমনিই সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজের ফাঁকে মনে ছিল না, কমলিরে খাবার দিতে গিয়ে দেখলাম ওর খাবারে ঘাস নাই। আমি আসছি। আমিও যাব। না, কি বললাম তোকে? গিয়ে পড়তে বস। তুই অন্তত বাপের মতো নিরক্ষর হোস নেই। লেখাপড়া না জানি জীবনে এক পাও চলা যায় না। যা, তুই হাত মুখ দিয়ে পড়তে বস। আর শোন, তুই আর তোর বাপ মিলে আমরা জ্বালাস নেই তো, একটু শান্তি দে। এবারে বর্ষা ভালো হলো নে, ফলন যে কি হবে কে জানে। আরে কি হলো গে? আরে জল টল পাওয়া যাবে নাকি? আশ্চর্য, অন্যদিন তো বাড়ি ফেরার সঙ্গে না সঙ্গে এক ঘটি জল নিয়ে এসে হাজির। আজ গেল কোথায়? আরে কই গো? বাবা এসে গেছে। আসছি বাবা। বাবা এসে গেছো? এই তোর মা কোথায় রে? মা তো সেই পুকুর পাড়ে কমলের জন্য ঘাস কাটতে গেছে। এত রেতে ঘাস কাটতে গেছে? না, মা তো সেই সন্ধেবেলায় গেছে। সন্ধ্যাবেলা গেছে, এখনো বাড়ি ফেরেনি? না। বুঝেছি বুঝেছি, ঘাস কাটা নয়, ঘাস কাটা নয়, ওটা একটা বাহানা মাত্র। এদিকে বলে খেটে খুঁটে আমার মুখ থেকে রক্ত বেরোবার জোগাড়, আর তিনি বাড়ি বাড়ি বসে ওই গালগপ্প মেরে যাচ্ছেন। যত সব একেবারে বেয়াক কেলে। আরে বন্দনা, এই যে কি হয়েছে ঠাকুরপো? বলছি যে বন্দনা এসে? কই না তো, কেন? এই দেখো, আরে সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফেরেনি। সে কি কথা, কোথায় গেছে? আরে রাখিরে বলে গেছে এই কমলির জন্য নাকি পুকুর পাড়ের ধার থেকে ঘাস কেটে আনতে যাচ্ছে। সে কি কথা, সন্ধেবেলা ঘাস কাটতে গেছে, এখনো পর্যন্ত ফেরেনি? আরে সে তো আমারও একই কথা, ঘাস কাটতে তো এতক্ষণ সময় লাগার কথা নেই। হ্যাঁ তাই তো। তা তুমি একবার পুকুর পাড়ে গিয়ে দেখেছো ঠাকুরপো? আরে না না, ওখানে গিয়ে কোনো লাভ নেই, আমি জানি। হ্যাঁ, পুকুর পাড়েও নেই। আরে ঘাস কেটে ফেরার পথে নিজ্ঞাত কারো বাড়িতে ঢুকে গাল গপ্প মারতে বসে গেছে। তাই তো তোমাদের বাড়িতে খোঁজ করতে এলু। না না, চিন্তার কোনো কারণ নেই, ও হয়তো কমলাদের বাড়িতে গেছে। কমলা? সে কি সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেনি? বন্দনা তেমন করে না। আরে আমি তো সেই কথাই ভাবছি। আমি বলি কি, তুমি আশেপাশে বাড়ি খোঁজ নাও, বলো তো আমি যাই না না না, তোমার যেতে হবে না, তোমার বাড়িতে পুজো আছে, তুমি থাকো, আমি দেখছি। আরে এখানেও আসে নেই, গেল কোথায়? গেল কোথায় বলো দেখিনি? আরে কমলাদের বাড়িতে নেই, আশাদের বাড়িতে। কি বন্দনা, কি আছে তোমার? বন্দনা, বন্দনা, কে অবস্থা করলো তোমার? এত রক্ত কেন? বন্দনা, আমার দিকে তাকাও। এত রক্ত। আরে বন্দনা, কথা বলছো না কেন? চোখ খোলো দেখি। বন্দনা, চোখ খুলে তাকাও আমার দিকে, তাকাও চোখ। চণ্ডীতলা থানার গোপালপুরের গড়পাতা। সন্ধ্যা তখন ছুঁই ছুঁই। মালিক পাড়ার গৃহবধূ বন্দনা মালিক বাড়ির গরুর জন্য ঘাস কাটতে পুকুর পাড়ে যায়। অথচ রাত্রে বন্দনার স্বামী তাজু মালিক সারাদিন ক্ষেত খামারের কাজ করে বাড়ি ফিরে দেখে যে অত রাত্রেও তার স্ত্রী বন্দনা বাড়ি ফেরেনি। স্বভাবতই চিন্তিত তাজু খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং অবশেষে পুকুর ধারে তার স্ত্রীর গলা কাটা লাশ খুঁজে পায়। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ একজন গৃহবধূকে কি এমন নৃশংসভাবে খুন করলো? কি এমন রহস্য লুকিয়ে আছে এই খুনের পেছনে?
কোনো কি অবৈধ সম্পর্ক, নাকি অন্য কোনো ঘটনা? আপাত দৃষ্টিতে এই খুনের ঘটনা সাধারণ বলে মনে হলেও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ঘটনার পেছনে রয়েছে সম্পূর্ণ আলাদা একটি ঘটনা। বিশেষ করে তো মেয়েদের এই ঘটনা দেখাটা উচিত। একটি মেয়ে যদি চায় একটু অন্যরকম ভাবে বাঁচতে, সন্তান আর স্বামীকে সচ্ছলভাবে রাখতে, তাহলে তার পরিণতি কি এমনটা হতে হবে? দেখুন, যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের সকলের কাছে অপ্রত্যাশিত, কিন্তু যা হয়ে গেছে তা তো আর বদলাবার নয়। কাজেই কান্নাকাটি না করে আমরা চাইবো আপনি আমাদের সাহায্য করুন, যাতে আমরা আপনার স্ত্রীর খুনিকে খুব শীঘ্রই ধরতে পারি। আমরা যা জিজ্ঞেস করব তার সঠিক জবাব দেবেন। হ্যাঁ, আমাদের কাছে কিছু লোকাবেন না, এর ফল কিন্তু ভালো হবে না, তাই সত্যিটা বলুন। ঠিক আছে স্যার, কি জানতে চান বলুন। আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? আপনারা কি আমারে বন্দনার খুনি মনে করেছেন? দেখুন, আসল অপরাধীকে ধরা না পর্যন্ত আমরা কাউকে সন্দেহের বাইরে রাখছি না, তাই স্যার যেটা জিজ্ঞেস করছেন সেটাই বলুন। খুবই ভালো ছিল স্যার। দেখে আপনাকে মনে হয় না, তাও জিজ্ঞেস করছি। আপনার কি কোনো মহিলা সঙ্গ ছিল, অর্থাৎ কোনো প্রেম জাতীয় কিছু? হয়তো এর জেরেই আপনার স্ত্রীকে খুন হতে হয়েছে, আর যদি থেকে থাকে আমাদের খুলে বলুন প্লিজ। স্যার কি বলছেন আপনারা? আমি গরিব ক্ষেত মজুর, নিজের স্ত্রী মেয়ে এদেরই ভালো করে খেতে দিতে পারি না স্যার। আমি অন্য মেয়ের সঙ্গে। ঠিক আছে, আপনি এখন আসুন, যদি দরকার পড়ে আবার ডেকে পাঠাবো। হ্যাঁ হুজুর, বন্দনার ও স্বামীর মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, অভাবের সংসার ছিল, কষ্টে দিন চলতো, তবে ওরা দুজনরে খুব ভালোবাসতো। আচ্ছা, তাজুর স্বভাব চরিত্র কেমন? দাদু স্বভাব তো খুব ভালো হুজুর, খুব ভালো হুজুর। ও তো তোর বউ বাচ্চা ছাড়া তো কিছুই বুঝতো না, কারো সঙ্গে কোনো ঝামেলা কোনো সাথে পাশেই থাকতো না। আচ্ছা, তাজুর কোনো মহিলা সঙ্গ ছিল? কি যে বলেন হুজুর, আমাদের তাজু দাদা অমর লোকই না, একেবারে গোবেচারা মানুষ, সংসারে বউ বাচ্চা নিয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ হুজুর, ওই দাদু দাদার সম্বন্ধে এইসব কথা কল্পনাও পাপ। বাবা, ও বাবা, বলো না মা কোথায়? বলো না মা আসছে না কেন? ও বাবা, বলো না মা কোথায়? ও বাবা, বলো না মা কোথায়? সবাই বলছে মা মরে গেছে, মা কি আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না? চুপ করে আছো কেন বলো? বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। বাবা, আমার মায়ের কাছে নিয়ে চলো। তোর মা আর কখনো ফিরে আসবে না, আসবে না কখনো ফিরে। আরে আরে ঠাকুরপো, কি করছোটা কি? এই ছোট্ট মেয়েটার সাথে তুমি এভাবে কথা বলছো? কাঁদে না মা, কাঁদে না, চোখে জল মোছো। একেই ওর মা নেই, এখন তুমিই তো ওর সব, আর তুমি যদি ওকে এইভাবে বলো, বাচ্চা মেয়েটা কোথায় যাবে বলো? আমার মাথা ঠিক নেই গো বৌদি, মাথা ঠিক নেই। কি থেকে যে কি হয়ে গেল, আচ্ছা আচ্ছা, আমি তো বুঝে উঠতে পারছি না যে আমার সঙ্গে কেন এরকম হলো। যে তোমাদের এত বড় ক্ষতি করেছে, ভগবান তাকে কখনো ক্ষমা করবে না। দেখো, সে তার কুকর্মের শাস্তি ঠিক পাবে, কিন্তু এরকম সময় তুমি ভেঙে পড়লে কি করে চলবে বলো ঠাকুরপো? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এভাবে আর কথা নেই। নিজের আর মেয়েটার দিকে একবারও তাকিয়ে দেখেছো? না খেয়ে কেঁদে কেঁদে কি হাল হয়েছে তোমাদের। নিশ্চয়ই কদিন রান্না বান্না কিচ্ছু করোনি তোমরা। আমি তোমাদের জন্য রান্না করে এনেছি, কিছু অন্তত তোমরা খেয়ে নাও। থাক বৌদি, ওসব থাক, ওসব এখন আমার গলাতে নামবে না। তুই নে যাও, নে যাও। তা বললে কি করে চলবে ঠাকুরপো? না খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। আর যে তোমাদের এত বড় ক্ষতি করলো, রাখির মাথার উপর থেকে তার মায়ের ছাদ কেড়ে নিল, তাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে। এসো খেয়ে নাও। বাবা,
পোস্টমর্টম রিপোর্ট থেকে তো এটা ক্লিয়ার যে কোনো ধারালো কিছু দিয়ে গলা কাটার ফলেই বন্দনা দেবীর মৃত্যু হয়েছে। হ্যাঁ স্যার, বডির গায়ে কোনো আঁচড় বা কামড়ের দাগ নেই। মনে হয় বন্দনা নিজেই ওই স্থানে গেছিল। হ্যাঁ, আরেকটা ব্যাপারও প্রমাণিত হলো এর থেকে, যে কোনো শারীরিক নির্যাতনের জন্য খুন করা হয়নি। খুনির মোটিভ অন্য কিছু ছিল। হ্যাঁ স্যার, তাছাড়া একজন ভালো গরিব মানুষকে মারতে যাবে কেন? কারণটা কি ছিল? আচ্ছা দাস, তোমাকে বন্দনা সম্পর্কে যে খোঁজ খবর করতে বলেছিলাম সেটা কি হলো? খোঁজ করেছিলাম স্যার। আমরা যেটা ভাবছিলাম সেটা না। বন্দনাও তাজুর মতো সরল সাদাসিধে, ওর চরিত্র সম্বন্ধে কোনো ব্যাড রিপোর্ট নেই। আচ্ছা, হ্যাঁ সোম, বলো। কি? ঠিক আছে ঠিক আছে, তুমি চালিয়ে যাও। আর শোনো, নতুন কোনো ইনফরমেশন পেলে আমাদের জানিও, ওকে? স্যার, এই কেসের একটা নতুন মোড় পাওয়া গেছে। কি? তাজুর বাবারা দুই ভাই। ওর বাবার কাকার সম্পত্তির জন্য তাজু আর তার খুড়তুতো ভাই শ্যামের সঙ্গে প্রায় সময় ঝগড়া অশান্তি বিবাদ হতো। আচ্ছা, হয়তো এর জেরেই তার স্ত্রীকে কেউ খুন করেছে। অসম্ভব কিছু নয়, তবে গুড জব দাস। থ্যাংক ইউ স্যার। এবার তাজু আর ওর খুড়তুতো ভাই শ্যামের অশান্তির কারণটা আমাদের জানতে হবে, আর সেটা আমরা জানতে পারবো পঞ্চায়েত অফিস থেকে। কি হয়েছে স্যার আপনারা? কিছুদিন আগে আপনাদের গ্রামে তাজু বলে একজনের স্ত্রী খুন হয়, সেই ব্যাপারে কিছু জানার ছিল। হ্যাঁ স্যার, পুকুর পাড়ে কেউ তাকে খুন করে ফেলে রেখে যায়। কে বা কারা খুন করতে পারে বলে আপনার সন্দেহ হয়? সেটা আমি কি করে জানবো স্যার? আচ্ছা, তাজু আর তার খুড়তুতো ভাই শ্যাম, এদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? তেমন ভালো না স্যার। আসলে বাপ কাকার সম্পত্তি নিয়ে ওদের সব ঝামেলা ছিল। কতবার ওদের ঝামেলা আমাকে নিষ্পত্তি করতে হয়েছে। তবে তবে কি? দোষটা শ্যামেরই। তাজু একটু সরল সাদাসিধে বলে সব সময় ওকে ঠকানোর চেষ্টা করে শ্যাম। সেটা তাজু আগে বুঝতে পারতো না, তাই এখন বুঝতে পারে বলে সব সময় ওই নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে থাকে। আগে বুঝতো না, এখন বুঝতে পারে। কিরকম? মানে স্যার, তাজু তো একবারে লেখাপড়াই জানে না, যাকে বলে একবারে নিরক্ষর। তাই আগে শ্যাম যা বোঝাতো তাজু তাই বুঝতো, এই নিয়েই ওদের গন্ডগোল। তার মানে শ্যাম নামক লোকটা একেবারেই সুবিধার নয়, তাই তো? হ্যাঁ স্যার, সব থেকে মনে হয় আপনার আগে তাজুর সঙ্গেই কথা বলুন শ্যামের ব্যাপারে, ও আপনাকে সবটাই বলতে পারবে। ধন্যবাদ। আজ চলি। চলো দাস। বন্দনা মৃত্যু রহস্যের কোনো ক্লু তখনও পুলিশের হাতে উঠে আসেনি। রুটিন মাফিক তদন্তে বিশেষ কোনো তথ্য পুলিশের হাতে উঠে আসছিল না, তার কারণ বন্দনা আর তাজু এদের দুজনের জীবনই ছিল অত্যন্ত সাদামাটা। সুতরাং কোনো গোপন রহস্যের অবকাশ যে তাদের জীবনে ছিল না, এটা বেশ ভালো মতো বুঝতে পারছিল পুলিশ। প্রথম আলোর রেখাটা পুলিশ পেল পঞ্চায়েত অফিসে তদন্ত করতে গিয়ে, আর সেখান থেকেই এই বন্দনা মৃত্যুর রহস্যের দিশা তারা পেয়ে যায়। আমরা জানতে পেরেছি আপনার খুড়তুতো ভাই অর্থাৎ শ্যামের সাথে নাকি আপনার সম্পর্ক ভালো নয়। বিষয় সম্পত্তি নিয়ে নাকি মাঝে মধ্যেই তার সাথে আপনার ঝামেলা হয়। হ্যাঁ স্যার, আপনারা আপনারা ঠিকই শুনেছেন। আসলে আসলে আমি তো লেখাপড়া জানি না। তো আমার এই লেখাপড়া না জানার সুযোগ নেই। ওই শ্যাম আমারে বরাবর ঠইকে এসেছে, বরাবর। ওই ধরেন ওই যদি 60 টাকায় ফসল বিক্রি হতো, আমার এসে বলতো 1 টাকায় নাকি বিক্রি হয়েছে। তাহলে আপনি কি করে বুঝলেন যে শ্যাম আপনাকে ঠকাচ্ছে? কি হলো বলুন। স্যার, যবে থেকে আমি বন্দনারে বিয়ে করে আমার ঘরে নিয়ে এলাম, তবে থেকেই বুঝতে পারি
বলছি যে ওই সারাদিন একা একা ঘরে থাকতে তোমার বিরক্তি লাগে নে? ঘরের কাজ করতে করতেই সময় কেটে যায়। আচ্ছা বন্ধনা, তোমার খুব অসুবিধা হচ্ছে না? না গো, আমার কোনো অসুবিধে হচ্ছে না। কোনো অসুবিধা হচ্ছে না? সাল ফুটো, বর্ষা হলি পরে চারিদিকে একেবারে জলে থই থই করে, এমনকি ঘরের ভেতর পর্যন্ত। তার উপরে অর্ধেক দিন তো হাত পেটা খেয়ে থাকতেই হয়। তুমি বলছো কোনো অসুবিধা হচ্ছে না? বিশ্বাস করো, সত্যি বলছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বন্ধনা, বন্ধনা, আমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যাম আছে না? হ্যাঁ, শ্যাম আমারে বলেছে, শ্যাম বলেছে এবারে আমাদের খুব ভালো ফসল হবার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবারে যদি ভালো ফসল হয় তাহলে অনেক দাম পাবো। হ্যাঁ, আর বেশি দাম যদি পাই তাহলে আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। দেখে নিও তুমি। হ্যাঁ শ্যাম, ও তার মানে তোমার এই খুড়তুতো ভাই? আরে আমরা তো ওই একই সঙ্গে চাষবাস করি। হ্যাঁ, ও শ্যাম না থাকলে না আমি কিছু করতে পারতাম না, জানো? আসলে আমি তো লেখাপড়া জানি না, এই শ্যামই সব কিছু করে। হ্যাঁ, সব কিছু করে। এই ধরো কি চাষ হবে, তারপর কোথা থেকে বীজ কিনে আনতে হবে, তারপর ধরো ওই কারে আমরা ফসল বেচবো, তারপর ওই ফসল বেচার যে হিসেব, ওই সব কিছু সব শ্যাম দেখে। সব ও না থাকলে আমার পক্ষে কিছু সম্ভব হতো না। তাহলে তো বলতে হয় শ্যাম ঠাকুরপো সত্যি খুব ভালো মানুষ। কি হয়েছে? আরে আমি একা একা খেয়ে যাচ্ছি তখন থেকে। রে তুমি একটু নাও। না না, আমার আছে তো, আমি পরে খাও, তুমি খাও। আগে তো শুধু এই শুকনো মুড়ি জুটতো, তুমি আসার পর থেকে সঙ্গে একটু ভালো মন্দ জুটছে আর কি। না গো, এবার আমি উঠি, রাতে রান্না বসাতে হবে। আমার জন্য একটু চা করো। হ্যাঁ, আরে শ্যাম, আরে বস। না রে, বসবো না, তাড়া আছে। স্যার তো তুই যখনই আসিস তখনই তো তাড়া থাকে। হ্যাঁ, ওসব তাড়া ফাড়া বাদ দে, বস আগে এক কাপ চা খেয়ে যা। এই শোনো, 2 কাপ চা নিয়ে এসে। না বৌদি থাক, অন্য একদিন আসবো এখন। হ্যাঁ, আজ আমাদের ওই ঢেঁড়স চাষের ভাগের টাকাটা তোরে দিতে এলাম। ওমা, তাই নাকি? সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। এই নে, এই নে তোর টাকা। হ্যাঁ, একই রে শ্যাম, এত কম টাকা কিনে? কি করব বল, এবছর চারিদিকে যা ফলন হয়েছে না, ফসলের দাম একেবারে পড়ে গেছে। বহু কষ্টে এই দাম পেয়েছি। কিন্তু শ্যাম, আমারে যে ওই মদনদা বলছিল জানিস, যে এবারে নাকি খুব ভালো দাম পাওয়া যাচ্ছে। তুই কি আমারে সন্দেহ করতেছিস? এই দেখো সিসি, তা কেন? তাহলে কে কি বলছে না শুনে নিজের কাজটা করে যা, বুঝলি? টাকাটা সাবধানে রেখো বৌদি, আমি আসি। তারা আছে। হ্যাঁ, চলি। হ্যাঁ, একটা কথা বলবো? বলো। না থাক, শুনে তুমি যদি আবার রাগ করো। এই দেখো, আগে না বলেই ভেবে নিলাম আমি রাগ করবো। আরে বাবা, বলো কি বলবে, বলো। বলছিলাম, আমার মনে হয় শ্যাম ঠাকুরপো তোমার ঠকাচ্ছে। কি? তোমার হঠাৎ এমন একটা কথা মনে হলো কেন? না মানে, তুমি দেখো অতগুলো ফসল বেচে কখনো ওই কটা টাকা হতে পারে? আচ্ছা বন্ধনা, সেদিন শ্যাম এসে কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল না যে ঢেঁড়সের ফলন খুব ভালো হয়েছে, তাই এবছর তেমন দাম পাওয়া যায়নি। হ্যাঁ, কত দাম হয়েছে তা তুমি জানো?
আর তোমার ভাগে কত পরিমাণ ঢেঁড়স সে বেচে তুমি সেটা জিজ্ঞাসা করছো? না, চাইনি। আচ্ছা, জানতেছে কি হবে বলো দিন? হ্যাঁ, আমি লেখাপড়া জানি নে, হিসেব নিকেশ বুঝি নে, ওসব জানতেছে কি হবে? আমি কিছু বুঝবো? বাহ, তা বলে যে যা বুঝাবে তুমি তাই বুঝবে? লেখাপড়া না জানলে ওরকমই হবে। মানছি তুমি লেখাপড়া জানো নি, কিন্তু আমি তো জানি। হ্যাঁ, আরে বাবা, কি হচ্ছে না হচ্ছে সেটা জেনে আমরা তো বলতে পারো, তাহলে আমি অন্তত হিসাবটুকু রাখতে পারি। হে বন্দনা, এই তুমি হিসাব জানো? হ্যাঁ, আমাদের ওখানে প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়েছি, একটু একটু হিসেব আমিও রাখতে পারি। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, তাহলে তো খুব ভালো হলো। হ্যাঁ, খুব ভালো হলো। তো তুমি এক কাজ করো তাহলে, তুমি আজকের পর থেকে, বুঝলে, এই আমার জমি জমা ফসল বিক্রি যা যা হিসেবপত্র আছে ওইসব তুমিই রাখো। হ্যাঁ, তুমিই রাখো। সত্যি? সত্যি তোমার কোনো আপত্তি নেই তো? এই দেখো, আপত্তি থাকবে কি নেই? হ্যাঁ, ঘরের নোক কি তুমি? হ্যাঁ, তুমি যদি চাও যে তুমি নিজের কাঁধে সংসারটারে তুলে ধরবে, নিজে দেখবে সবকিছু, এই হিসেব নিকেশ যা কিছু তুমি বুঝে নেবে, তো সংসারের ভালো হবে তাতে। হ্যাঁ, আপত্তি কেন থাকবে? রাখ, আজ থেকে তুমিই বরঞ্চ এই সব হিসেবপত্র রাখবে, বুঝলি? কমলাদি, ও কমলাদি, আমি গো। ও বন্দনা, কি হয়েছে? একটু তেল দেবে গো, রান্না করতে করতে শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। ও তো বাড়িতে নেই, আসলে কিনে ফেরত দিয়ে যাব। বাবা, তোদের মনে হচ্ছে খুব টাকা হয়েছে। ধুর, কোথায় আর টাকা, চাষবাসের যা অবস্থা, ওই কটা টাকা কিছু হয়? নিশ্চয়ই ভালো টাকা হয়েছে, নালে এক বাটি তেল নিবি আবার সেটা ফেরত দিয়ে যাবি? না গো, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তো কেমন করে বলতে চেয়েছিস? ওই গিন্নি, ধরো ধরো ধরো, বাজারে ব্যাগটা ধরো। আহ, কি ভিড় বাজারে। আচ্ছা বন্দনা, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তেল নিয়ে আসছি। দাদাকে ঢেঁড়সের ফসলের বিষয়টা একবার জিজ্ঞাসা করব। না, দাদা যদি আবার কিছু মনে করে, জিজ্ঞাসা না করলেও তো জানতে পারবো না শ্যাম ঠাকুরপো আমাদের ঠকাচ্ছে কিনা। না, একবার বরং জিজ্ঞাসা করি। দাদা, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো না। বলছিলাম, এবছর ঢেঁড়সের দর কেমন? ঢেঁড়সের দর এবছর ঢেঁড়সের দর প্রচুর। প্রায় ধরো ওই পাল্লা ওই 200 টাকা হবে। কেন বলো তো? না না, মানে শ্যাম ঠাকুরপো তো বললো যে এবছর একদমই দর ওঠেনি, তাই তো মাত্র 600 টাকা ধরা দেওয়া গেছে। আমি একটা কথা বলবো বোন, ওই শ্যাম কিন্তু মোটেই কিন্তু সুবিধার লোক নয়। ও তোমার স্বামীর ভালো মানুষের সুযোগ নেই, আর লেখাপড়া জানার না সুযোগ নেই। ও কিন্তু দিনের পর দিন তোমাদের ঠকাচ্ছে। হ্যাঁ, আপনি জানেন? আরে আমি কেন, গা শুদ্ধ সবাই জানে। তাহলে আমার স্বামীরে বলেননি কেন? এনে ধর, তোর বরে অনেক বলেছি, তোর বর ওই শ্যামরে অন্ধের মতন বিশ্বাস করে, শ্যামের বিরুদ্ধে কোনো কথা শুনতে চায় না। আর বেশি কিছু বলে যে ও আমারে এত উপকার করেছে, যে ও যদি 2-10 টাকা যদি ঠকায় তো ঠকাক। এই তো কয়েক মাস আগে অবধি তাজু দাদা সংসারে একাই ছিল, যেমন তেমন চলে যেত। এখন সংসারে তুই এসছিস, এরপর তোদের একটা বাচ্চা আসবে, এখন থেকে সংসারে হাল তোকেই তো শক্ত করে ধরতে হবে, নালে দেখবি ওই শ্যাম একদিন সব নিজের দখলে করে নেবে। না, তার হবে না। ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমি তো একটু আধটু পড়াশোনা জানি, তাই এবার থেকে আমি হিসাবপত্রটা রাখবো।
হ্যাঁ, সে আমিও শুনেছি তুমি একটু একটু পড়াশোনা জানো। হ্যাঁ, তবে এমন হিসেব তো আগে কখনো করিনি। তা কিভাবে কি সব করতে হয় আমি তো ঠিক জানি না। সে তুমি চিন্তা করো না, সে আমি তোমার সব দেখিয়ে শুনিয়ে নেব। তুমি শুধু খেয়াল রেখো শ্যাম যেন তোমার স্বামীরে কোনো ক্ষতি না করতে পারে। খেয়াল রাখবো দাদা। এবার মনে হয় তাজু দাদার ভাগ্য ফিরবে। দেখি ওপরওয়ালা কি ইচ্ছা। চলো চলো চলো। হ্যাঁ। এই বন্দনা, এই বুঝলে আমি একটা কথা ভাবতেছি। এই ভাবতেছি আমাদের ওই যে বটতলার ধারের জমিটা আছে না, হ্যাঁ, ওইটা বেচে দেবো। বেচে দেবে কেন? আরে বাবা, বর্ষা আসতেছে না, আরে আমরা না হয় কষ্টে শিষ্টে এতগুলো দিন কাইটেছি, কিন্তু এই 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 দুধের ছানাটা এ তো আর কষ্ট করে দিন কাটাতে পারবে না এই বর্ষার মধ্যে। হ্যাঁ, সামনে বর্ষা আসতেছে, ঘরটা তো চাইতে হবে নাকি, নাহলে তো ওর কষ্ট হবে। তাছাড়া ধরো ওই চাষের মরশুম আসতেছে, বীজ ধান কিনতে হবে, পয়সা লাগবে তো, আরো টুকিটাকি কত খরচ আছে, ওই জমিটা আমি বেচেই দেবো। সে তুমি যা ভালো বোঝো করো। হ্যাঁ হ্যাঁ। কিরে তাজু, শুনলাম তুই নাকি ওই বটতলার পাশের জমিটা বেচবি বলে ঠিক করেছিস? হ্যাঁ, ঠিকই শুনেছিস। না, ওই জমিটা তুই বেচতে পারবি না। কেন বেচতে পারবো না? আমার জমি আমি বেচতেই পারি। না, ওই জমিটা মোটেও তোর একার নয়, ওই জমিতে আমারও ভাগ আছে। ওই জমি বেচলে আমারও ভাগ চাই। তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে শ্যাম, ওই জমিটা আমাদেরই। ওই জমিতে যা ফসল ফলে তার ভাগ বরাবর আমাদেরই। সে ওই জমির ফসলের ভাগ আমি চাইনি, কিন্তু ওই জমিতে আমারও কিছু ভাগ আছে। কাজে আজু আমাদের ওই বটতলার পাশের জমিটা বেচার জন্য নোক নিয়ে এসেছি, বেশ দাম দেবে বলছে। কত দেবে? ওই জমিটার জন্য আমি 20,000 টাকা দিতে রাজি আছি। মাত্র 20,000 টাকা? কেন, 20,000 টাকা কি আপনার কাছে কম মনে হচ্ছে? আরে এর চেয়ে বেশি দাম পাবি নে, জমিটা এরই বেচে দে। আর দলিল পত্রের কথা সব হয়ে গেছে। না, এরে আমি জমিটা বেচবো না। কেন? তার কারণ ওই জমিটার আমি আরো বেশি দাম পাচ্ছি। হ্যাঁ, একজন আমারে ওই জমিটার জন্য 30,000 টাকা দাম দিয়েছে। 30,000 টাকা? হ্যাঁ, আর আমি তারই জমিটা বেচবো। বেশ, যে বেশি দাম দিচ্ছে জমিটা তুই তারই বেশ, কিন্তু আমার ভাগের 15,000 টাকা দিয়ে দিস। কিসের ভাগ? ওই যে তোরে বললাম না ওই জমিতে আমার ভাগ আছে। আমিও তো তোরে বলে দিয়েছি যে তুই আগে দলিল দেখা, তারপর তোর ভাগ নিয়ে যাস। ও, তুই তাহলে এখনো বইয়ের কথাই নাচছিস? হ্যাঁ, এতদিন আমারে সরল গাদা পেয়ে বাইরের নোক নাচিয়েছে, এখন না একটু ঘরের বইয়ের কথাতেই নেছে, দেখি কেমন লাগে। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, খুব পারছিস। শোন, তোরে তো আমি পরিষ্কার করে বলে দিয়েছি, যদি জমিতে তোর ভাগের কথা লেখা থাকে তাহলে দলিল এনে আমারে দেখা, আমি তোরে ভাগ দিয়ে দেবো। একটা কথা পরিষ্কার করে শুনে নে, ওই জমি বেচার টাকার একটা টাকাও আমি তোরে দেব নে। ঠিক আছে, আমিও তোরে বলে রাখছি, ওই জমির ভাগ আমি নিয়েই ছাড়বো বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, দেখছি। চলুন তো, চলুন। দাও দাও। হ্যাঁ গো, এবারে ফসল কারে বেচবে বলে ঠিক করেছে? আরে কারে আবার? আরে তুমি তো আমারে বললে সেদিন ওই যে ওই কি যেন নাম তোমার চেনা লোক, আরে ওই সদানন্দ। হ্যাঁ হ্যাঁ, ওই তার কাছেই আসবো। ঠিক আছে। দাদু, দাদু আছিস নাকি? ওই যে এসে গেছে। আয় আসি, ভেতরে আয়। হ্যাঁ, বলছি এইবার তো ওই ফসল কাটার সময় হয়ে গেল, তা ভাবছি এবারও ওই আগের বারের মতো বিনোদ মহাজনকেই ফসলটা বেচবো, বুঝলি? ও দাম ঠিকঠাক দেয়, তা দুজনের মিলিয়ে বেশ ভালো দাম পাওয়া যাবে। কিন্তু
আমি তো শুনেছি বিনোদ মহাজন খুব কম দাম দেয়। তুমি ভুল শুনেছো। কার কথা শুনতে কি শুনেছো? তা হতে পারে, কিন্তু ঠাকুরপো এবার থেকে আমাদের জমির ফসল আর তোমারে বেচতে হবে না, আমরা আমাদের নিজেদের ফসল নিজেরাই বেচবো। মানে? মানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি তোমার। তুমি এতদিন আমার স্বামীর ভালো মানুষের সুযোগ নিয়ে তারে অনেক ঠকাইছো, কিন্তু আর না। আমি তাজুরে ঠকিয়েছি? হ্যাঁ, আমি গত বছরের ফসলের হিসেব করে দেখেছি, তুমি অন্তত কম করি আমাদের 5,000 টাকা কম দিছো। এই তাজু, তোর বউ কি বলছে শোন, তোর বউকে সামলা। ও ঠিক বলেছে। আমি আমি এতদিন ধরে তোরে অন্ধের মতো বিশ্বাস করে গেছি, আর তুই তুই আমার সে বিশ্বাসের এক ফোঁটা দাম দিস নে। এই তাজু, মিথ্যে বদনাম দিস নে। ওই বটতলার পাশের জমি বিক্রির ভাগটা আমাকে দিলি না, আমি তোদের কিছু বললাম না, কিন্তু এরপর যদি মিথ্যে বদনাম দিস খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এই 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 কি খারাপ হবে রে? কি খারাপ হবে? যা খারাপ হবার না অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, এবার থেকে আর খারাপ না, ভালো হবে। হ্যাঁ, এই যে এসে গেছে আমার ঘরে, ওই আমার ভালো করবে। হ্যাঁ, তাহলে তোর কাছে যে 10,000 টাকা পাই সেটা আমাকে দিয়ে দে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিসের 10,000 টাকা? ওই তাজু ধান বীজ কেনার জন্য আমার থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। আমি তো সেই টাকা তোকে দিয়ে দিস। হ্যাঁ, এই বছর বছর আমি 2,000 করে তোরে শোধ করে দিয়েছি, অনেক আগে শোধ হয়ে গেছে। হ্যাঁ, না, শোধ হয়নি। তুই আমার টাকা দিয়ে দে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি জানি ঠাকুরপো, ও তোমার টাকা শোধ করে দিছে। ও হিসেব বুঝতে পারে না, তাই তুমি ওরে ঠকাচ্ছ। সে তোমরা যা খুশি ভাবো, আমার টাকা চাই। পাবে না, টাকা পাবে না। তোমার যা ইচ্ছে তাই তুমি তাই করতে পারো, প্রয়োজন হলে পঞ্চায়েতও যেতে পারো। ঠিক আছে, আমি পঞ্চায়েতেই যাব। দেখছি আমার টাকা ধার নিয়ে টাকা দেবে না, আমি পঞ্চায়েতে গিয়ে সব বলবো, আমার টাকা নিয়ে নেবে। এই দেখো তুমি খামো কাউরে বলতে গেলে কেন যে টাকা দেবে নে? এখন ধরো যদি এই পঞ্চায়েতে গিয়ে একটা সমস্যা পাকায়, একটা গোলযোগ তৈরি হবে, কি হবে তখন? পঞ্চায়েতও যাবে না। হ্যাঁ, কারণ ও নিজে ভালো করে জানে ও সব টাকা শোধ হয়ে গেছে, এবার ও নিজে ফাঁসবে। হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছো বন্দনা, ঠিক বলেছো। আমি তো এইভাবে ভেবে দেখিনি। নেকা পড়াটা না শিখে না আমি একখানা মানে করে ফেলেছি একেবারে। একটু নেকা পড়া শেখা আমার উচিত ছিল, জানো। সত্যি সত্যি তুমি খুব ভুল করেছো গো। লেখাপড়া না জানলে জীবনে ভালো মন্দ কিছু বোঝা যায় না। লেখাপড়া জানাটা তোমার উচিত ছিল। হ্যাঁ, ঠিক বলেছো। এই বন্দনা বলছি কি, এই ধরো আমি যদি এখন একটু লেখাপড়া শিখতে চাই, মানে এই ধরো আমি আমার নামটুকু সই করতে চাই, হ্যাঁ টুকটাক, সেটা তুমি আমারে শিখিয়ে দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ গো, পারবো তো। পারবি? জানো কদিন ধরে না আমারও মনে মনে এই কথাটা এসেছিল, কিন্তু বলতে সাহস পাইনি গো। না, আমি শিখবো। তুমি যদি আমারে শিখিয়ে দাও, আমি ওই মোটামুটি নাম সইটুকু আমি শিখে নেবো। ঠিক আছে, আমি যেটুকু জানি সেটুকু তোমার শিখিয়ে দেবো। তারপর থেকে স্যার আমরা আর শ্যামরে আমাদের কোনো ওই জমি জমার হিসেব, টাকা পয়সা, কোনো ব্যাপারে আর আমাদের ধারে কাছে ঘেঁষতে। আমি ওই বন্দনাকে খুন করেছি স্যার। বল, তুই কেন খুন করলি? বল। স্যার, ওই তাজু সরল সাদাসিধে, লেখাপড়া জানে না, তাই ওকে ঠকিয়ে ও জমি জায়গা, টাকা পয়সা সব হাতিয়ে নিত। কিন্তু ওর বন্ধনা আসার পর থেকে আমার সব বন্ধ হয়ে যেতে লাগলো। আর সেই কারণে তুই ওকে এইভাবে খুন করলি? বন্ধনাকে কিভাবে খুন করলি বল? আরে কি ওখানে?
তাজুর বউ না? ওই শালির জন্য আমার এতদিনে পরিশ্রম বৃথা গেছে। ওই শালি ওই তাজুর আমার ধারে পাশে ঘেঁচতে দেয় না। এই সুযোগ শালিকে শেষ করে দেওয়ার, কেউ জানতেও পারবে না। কে ওখানে? বন্দনা বৌদি নাকি? এই সন্ধ্যেবেলা ওখানে কি করছো? আমি যাই করি না কেন তোমার তাতে কি? যাও নিজের কাছে যাও। বড্ড দেমাগ হয়েছে না? 4/11/1994 সালে এই সন্ধ্যা 5টা সাড়ে 5টার সময় সন্ধ্যা মালিকের নিকট আত্মীয়, তার সম্পর্কে দেবর, তাদের সম্পত্তি নিয়ে মনোমালিন্য চলাকালীন একটা ঝগড়া গণ্ডগোল সৃষ্টি হয়। যখন সন্ধ্যা ঘাস কাটছিল সেই সময় ওই অ্যাকিউজ এই মামলার যে রামচন্দ্র মালিক যে খুনি, সে যায় এবং তার পায়ে যোগ ধরেছে বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্ধ্যাকে খুন করার জন্য সেই দুর্বৃত্ত রামচন্দ্র মালিক সন্ধ্যার হাতের কাস্তে নিয়ে সন্ধ্যার গলাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তার শ্বাস লাইনটা কেটে দেয়। কাস্টডি থাকাকালীন আসামিকে রিমান্ড পিরিয়ডে এই কেসের রায়ও পিওতে নিয়ে যায় এবং আসামির দেখানো মতে অফেন্ডিং ওয়েপন কাস্তে রিকভারি হয় এবং পুলিশ সেটা সিজ করে। আদালত চলছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শ্রীরামপুর সেকেন্ড কোর্ট, কল্লোল চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে। বিচারের ব্যবস্থাও খুব ভালো পথেই চলছে। কি অপরাধ ছিল বন্দনার? সে শুধু চেয়েছিল তার স্বামীকে যাতে কেউ না ঠকাতে পারে, কিন্তু এই চাওয়াটা কি তার খুব অন্যায় ছিল? শ্যামের রাগ হওয়াটা স্বাভাবিক ছিল, তার কারণ তার যে মধুভাণ্ডটি বিয়ের পরে এসে বন্দনা কেড়ে নিয়েছিল। তাজু আর বন্দনার আগে থাকতে আন্দাজ করা উচিত ছিল যে শ্যামের তাদের ওপর, বিশেষ করে বন্দনার ওপর রাগ বা আক্রোশ জন্মানোটা ছিল স্বাভাবিক। হয়তো তারা ভাবতেও পারেনি যে মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য শ্যামের বন্দনার প্রতি এতটাই আক্রোশ ছিল। তবে এই কথাটা ঠিক, দীর্ঘদিন ধরে কোনো মানুষ যদি অন্যায় করে আর কেউ যদি এসে তার সে অন্যায়টা ধরে ফেলে, তাকে বাধা দেয়, তাকে সেই অন্যায় কাজটা করতে বারণ করে, তবে সেই প্রতিবাদকারী বা কারিনীদের একটু সাবধানে থাকা উচিত। তার কারণ মানুষের প্রতিশোধ স্পৃহা বড়ই সাংঘাতিক। মনে রাখবেন, খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।